হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রোকেমিস্ট্রি লেকচার নাম্বার 3। আজকে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী নিয়ে আলোচনা করব। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক, পুরোপুরি টেকনিকের উপর দাঁড়িয়ে আছে। মুখস্থ করতে গেলে তোমার কিন্তু হবে না। আমার কথা ভালো করে শোনো, যে মুখস্থ যদি তুমি করতে যাও ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কেন কাজে লাগবে, কি বৃত্তান্ত, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো তার আগে হেডিং করো খাতায় তড়িৎ রাসায়নিক শ্রেণী অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। গত 2 দিনে যে লেকচারগুলো তোমরা পড়েছো সেখানে আমরা গ্যালভানিক সেল নিয়ে আলোচনা করেছিলাম। আমি এটা তোমাদের বলেছিলাম যে গ্যালভানিক সেলে অ্যানোডটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় এবং ওখানে জারণ বিক্রিয়া হয়। ইলেকট্রোলাইটিক সেলের সাথে কিন্তু এটার পার্থক্য আছে, এইটা আমি তোমাদেরকে কিন্তু মার্ক করিয়েছিলাম। হয়তোবা তোমরা এটা ভালো করে খেয়াল করেছো, বা যারা করনি তাদের জন্য আরেকবার বলে দিই যে গ্যালভানিক সেলে কিন্তু অ্যানোডটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় এবং সেখানে কিন্তু জারণ বিক্রিয়া ঘটে, এবং ন্যাচারালি ক্যাথোডে বিজারণ বিক্রিয়া করে RT-PCR টেস্ট, যেটা আমি তোমাদেরকে বলেছি। আজকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে আলোচনা করব। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এমন একটা সিরিজ বানানো হয়েছে যেখানে আমি গতদিনও বলেছিলাম যে রেফারেন্স ইলেকট্রোড হিসাবে হাইড্রোজেনকে ধরে নেওয়া হয়েছে এবং হাইড্রোজেনের রেসপেক্টে সমস্ত মৌল বলছি অ্যাকচুয়ালি সবার তোমার বিজারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভবের মান, বা বলতে পারো প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান নির্ণয় করা হয়েছে। সাপোজ Na প্লাস Na এর Cu2 প্লাস Cu এর অ্যাকচুয়ালি দেখো, এই যে জারণ বিভব আর বিজারণ বিভবের ভেতরে জাস্ট আমি একটু কথা তোমাদের বলি। জারণ বিভবের উল্টো হচ্ছে বিজারণ বিভব। জারণ বিভব ইজ ইকুয়াল টু মাইনাস অফ বিজারণ বিভব, বা বিজারণ বিভব ইজ ইকুয়াল টু মাইনাস অফ জারণ বিভব। স্যার এই ব্যাপারটা ঠিক বুঝলাম না, অনেকের মনে প্রশ্ন আসছে। সাপোজ আমি তোমাদের বলেছিলাম যে E0 ভ্যালু অফ H প্লাস H উল্লম্ব দাগ দিয়ে এটাকে প্রকাশ করা হয় ইজ ইকুয়ালস টু, আমি বলেছিলাম 0। এটা অবশ্যই কিন্তু বিজারণ আকারে। তোমরা সবসময়ের জন্য মনে রাখবে, যখনই এবার থেকে কোনো কিছু লিখবে সবসময়ের জন্য সেটা বিজারণ আকারে লিখবে। E0 ভ্যালু অফ H প্লাস H। এখন একে রেসপেক্ট দিয়ে E0 অফ Cu2 প্লাস Cu নির্ণয় করা হয়েছে। E0 Zn2 প্লাস Zn নির্ণয় করা হয়েছে। E0 Fe2 প্লাস Fe নির্ণয় করা হয়েছে। এরকম ম্যাক্সিমাম নির্ণয় করা হয়েছে, প্রত্যেকের এরকমভাবে নির্ণয় করা হয়েছে। দেখা গেছে যে এদের ভ্যালুগুলো দেখো, E0 ভ্যালু যেমন এর পাই আমরা প্লাস 0.34 ভোল্ট, আর Zn2 প্লাসের ক্ষেত্রে পাই মাইনাস 0.76 ভোল্ট। E0 ভ্যালু Fe2 প্লাস Fe মাইনাস 0.44 ভোল্ট। এগুলো সব গণনা করা হয়েছে কাকে রেসপেক্ট দিয়ে? এই হাইড্রোজেন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের রেসপেক্ট দিয়ে এগুলোকে নির্ণয় করা হয়েছে। এখন দেখো, এরকম প্রত্যেকটার মান ধর নির্ণয় করা সম্ভব নয়। আমি তোমাদের একটা সিরিজ বলে দিচ্ছি, তোমরা সার্চ করে দেখতে পারো। এর থেকে সহজ মেবি, আমি জানি না এর থেকে সহজ আছে কিনা, তবে আমি যেটা বলবো সেটা কিন্তু তোমাদের জন্য মনে রাখাটা অনেক বেশি ইজিয়ার হবে। দেখো, আমি একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হচ্ছে এমন সিরিজ যেটা প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ বিজারণ বিভবের নিম্ন বিভব থেকে উচ্চ বিভব অবধি সাজানো হয়েছে, অর্থাৎ কম থেকে শুরু করে আস্তে আস্তে বেশির দিকে পরপর সাজানো হয়েছে এরকম প্রত্যেকটা। তো এরকম কিছু মৌল যেগুলো আমাদের খুব কাজে লাগে, আমি সেগুলো তোমাদের আলোচনা করছি। দেখো, লিথিয়াম, পটাশিয়াম, স্ট্রংশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, Mn, Zn, ক্রোমিয়াম, Fe2 প্লাস, নিকেল, Sn, Pb, Fe3 প্লাস। দেন আসে আমাদের হাইড্রোজেন ইলেকট্রোড, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আসে দেয়। ইজিলি আমি কিভাবে এটা লিখে দিলাম যে H প্লাসের পরে দেন আসে Cu প্লাস Cu, দেন তোমার আসে I মাইনাস, দেন তোমার আসে Br মাইনাস, দেন Cl মাইনাস, দেন F মাইনাস, এইভাবে পরপর চলতে থাকে। ওই Cu প্লাস Cu এর পরে একটা ক্যালোমেল ইলেকট্রোডটা আসে। যাই হোক, আমার H প্লাসের উপরে যারা আছে, অর্থাৎ এই উপরের দিকের যে মৌলগুলো আছে বা যাদেরকে আমি লিখেছি, আয়নগুলোকে আমি লিখেছি,
তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এর উপরের দিকে যে আয়নগুলোকে আমি লিখেছি, অর্থাৎ যে বিজারণ বিভবের মানগুলোকে আমি লিখেছি, সেগুলো সব নেগেটিভ। হাইড্রোজেনের উপরে যেগুলো আছে আর সেগুলো হাইড্রোজেনের নিচে যেগুলো আছে সেগুলো সব পজিটিভ। তো মানটা নেগেটিভ থেকে আস্তে 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 বাড়তে 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 জিরোতে এসে দাঁড়াবে, যেখানে আমরা বলছি H+, অর্থাৎ এইটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হচ্ছে। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটা রেফারেন্স ইলেকট্রোড। তো আমি এটাকে কি করে এত ইজিলি লিখলাম, দেখো এর একটা ট্রিক আমি তোমাদের বলছি। लेके सारी केला, লেখো খাতায়, लेके सारी केला ना मांगो आलू, ना मांगो आलू। लेके सारी केला ना मांगो आलू, मैंने जानकर आई नहीं सुन ले फेंकू। लेके सारी केला ना मांगो आलू, मैंने जानकर आई नहीं सुन ले फेंकू। টোটাল চলে আসছে। দেখো আমি একটু বলে দিই তোমাদের। लेके, ले फॉर लिथियम, के फॉर पोटाशियम, सारी स्ट्रॉन्गसियम SR, केला CA कैल्शियम, ना Na, मांगो Mg, आलू AL, मैंने Mn, जानकर Zn कर CR, मैंने जानकर आई फॉर आयरन, आयरन Fe2+, आयरन नहीं निकल सुन ले SnPb, फेकू Fe3+। আমি ফেকুটাকে এই জন্য বসিয়েছি ফেরিক বোঝানোর জন্য, ফেরিক বোঝানোর জন্য আমি এদেরকে বুঝিয়েছি। এটা জানলে তোমার কি কাজে লাগবে? অ্যাকচুয়ালি তড়িৎ রাসায়নিক শ্রেণী পাগল না হলে কেউ মুখস্থ করতে যাবে না, কেউ মুখস্থ করার কোনো দরকার নেই। এরকম কোনো টেকনিকে যদি মনে রাখা যায় তাহলে ব্যাপারটা বেটার হয়। কি কাজে লাগবে আমি তোমাদের জাস্ট বলবো, একটু বাদেই বলবো। দেখো এগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে, এগুলো এইভাবে লিথিয়াম প্লাস Li, K প্লাস K, SR2+, উল্লম্ব রেখা SR, Ca2+, একটা উল্লম্ব রেখা Ca, Na+, উল্লম্ব রেখা Na। ঠিক এইভাবে পরপর পরপর বিজারণ আকারে প্রমাণ বিজারণ বিভবের মানটাকে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। বিজারণ বিভবের মানটাকে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, একটু বিজারণ আকারে যাতে লেখা যায় সেইভাবে তোমাদের সুবিধা হবে। সাপোজ আমি তোমাদের বললাম যে এখানে E0 ভ্যালু অফ Zn2+ Zn তুমি দিয়ে দিয়েছে, তুমি বলবে স্যার এটা বিজারণ আকারে দিয়েছে না জারণ আকারে দিয়েছে? তুমি নিজেই দেখো, এখানে +2 থেকে জারণ সংখ্যা 0 হয়েছে, 2+ থেকে 0 হয়েছে, Fe2+ থেকে 0 হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা যদি কমে তার মানে আমরা জানি সেটা বিজারণ বিক্রিয়া। তার মানে এই যে বিভবটা দিয়েছে এটা বিজারণ বিভব। সাপোজ তোমাকে বললাম যে তাহলে বলো তো বাবা E0 Zn উল্লম্ব রেখা Zn2+ এর মানটা কত হবে? বলে স্যার এখানে যদি মাইনাস হয় তাহলে জারণ বিভবের ক্ষেত্রে এই মানটা কত হয়ে যাবে? প্লাস। আর আমি একটা জিনিস তোমাদেরকে বলেছি, জারণ বিভব সম্পর্কে তোমাদের কিছু কিন্তু লাগবে না এই মুহূর্তে, তোমরা যেটাই পড়বে সেটাই হচ্ছে বিজারণ বিভব নিয়ে আলোচনা করবে। যা পড়বে সব বিজারণ বিভব, জারণ বিভবের কোনো অস্তিত্ব নেই বলেই তুমি ধরে নেবে। অস্তিত্ব তো আছে কিন্তু তোমার অঙ্কের ক্ষেত্রে বা আমাদের কাজের ক্ষেত্রে কোনো কিছু লাগবে না, কারণ যাই বা বিজারণ বিভব তার উল্টোই হচ্ছে জারণ বিভব। তাহলে আমরা এটা এই সিরিজটা ভালো করে মনে রাখবো। लेके सारी केला ना मांगो आलू, मैंने जानकर आई नहीं सुन ले फेंकू। দেন আসবে আমাদের হাইড্রোজেন প্রমাণ তড়িৎদ্বার বিভব H+H, দেন আমাদের আসবে কপার Cu+Cu, দেন I-Br- Cl- N- মিডলে একটা স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রন আছে Cu+ এর পরে, এরপরে একটা SCE আছে স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রন, যেটা গতদিন তোমরা পড়েছো যে PT Hg2Cl2 Hg2Cl2 KCl। তো এই বিষয়টা আমার কি কাজে লাগবে? প্রথম কথা হচ্ছে যে এই ভ্যালুগুলো আস্তে আস্তে আমি কি বললাম সমস্ত নেগেটিভ ভ্যালু, হাইড্রোজেনের উপরে যতগুলো সব নেগেটিভ ভ্যালু, নিচে সবগুলো ধনাত্মক ভ্যালু, আস্তে আস্তে মানগুলো বাড়ছে। এখন তড়িৎ রাসায়নিক শ্রেণীর কিছু বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে? নাম্বার 1, তড়িৎ রাসায়নিক শ্রেণীর যে বিশেষত্ব সেটা হচ্ছে হাইড্রোজেনকে তো এখানে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বা প্রমাণ বিজারণ বিভবের মান কত ধরে নেওয়া হয়েছে? 0, এবং উপরের দিকে সবগুলো নেগেটিভ, নিচের দিকে সবগুলো পজিটিভ।
উপরের দিকের গুলো 0 থেকে সবগুলো কম, অর্থাৎ এর মানে হচ্ছে যত উপরের দিকে থাকবে, সাপোজ সবার উপরে কি আছে লিথিয়াম প্লাস লিথিয়াম, সবার উপরে যে আছে, অর্থাৎ দেখো বাবা একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার হচ্ছে লিথিয়াম প্লাস লিথিয়ামের E0 ভ্যালুটা কি নেগেটিভ, মান আমার মনে রাখার দরকার নেই। E0 ভ্যালু অফ Li প্লাস H, E0 ভ্যালু Li প্লাস Li এর হচ্ছে নেগেটিভ, অ্যান্ড E0 ভ্যালু অফ H প্লাস H এর হচ্ছে 0। তার মানে কোনটা বড়, এই দুটো E0 ভ্যালু দুটো বিজারণ বিভবের মধ্যে কোনটা বড়, এটা বড়। তার মানে এর ক্ষেত্রে কি হবে, বিজারণ হবে, এর ক্ষেত্রে নিজের বিজারণ হবে, এর ক্ষেত্রে কি হবে, জারণ হবে। অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো যে যদি আমি লিথিয়াম আকারে নিই, অর্থাৎ এই দুটো যদি আমি নিই, অর্থাৎ এখান থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় বিজারণ হচ্ছে কোথায় জারণ হচ্ছে। ভালো করে একটা কথা মন দিয়ে শুনে রাখো, পয়েন্ট টু বি নোটেড, যে যার পয়েন্ট টু বি নোটেড, যার বিজারণ বিভবের মান বেশি সেই তড়িৎদ্বারে অবশ্যই বিজারণ ঘটবে। ভালো করে বুঝবে এই জায়গাটা, অনেকগুলো মান দিয়ে দিয়েছে, সেখানে তুমি খুঁজে নেবে যে বিজারণ বিভবের মানটা কোথায় বেশি, যার ক্ষেত্রে বিজারণ বিভবের মান বেশি সেখানেই বিজারণ ঘটবে। তাহলে এই যে নিয়ম আমি বললাম E0 ভ্যালু অফ Li প্লাস Li এর মানটা নেগেটিভ, এর ক্ষেত্রে পজিটিভ মানে 0, তাহলে এই দুটোর ভিতরে বেশি কোথায়, এখানে। তার মানে এর ক্ষেত্রে সর্বদা কি হবে, বিজারণ হবে, এর ক্ষেত্রে অবশ্যই কি হবে, জারণ হবে। অর্থাৎ লিথিয়ামের এই Li প্লাসে কনভার্ট হওয়ার, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কিন্তু বেশি হবে। অর্থাৎ উপরের দিকের যে মৌলগুলো আছে, নেগেটিভ ভ্যালু যাদের আছে, সাপোজ ফর এক্সাম্পল আমি Li প্লাস Li নিচ্ছি, তাহলে এর ক্ষেত্রে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাসে কনভার্সন কিন্তু ইজিলি ঘটবে না, তো কি Li প্লাস থেকে Li, যদি Li প্লাস থেকে Li হয় তার মানে বিজারণ হয়ে গেল। আর এর তো সব থেকে কম বিজারণ বিভবের মান, আমি কি বলেছি যার বেশি হবে তার বিজারণ হবে, এর তো সব থেকে কম ইলেকট্রোকেমিক্যাল সিরিজে। তার মানে কি এর সবসময়ের জন্য Li থেকে Li প্লাসে কনভার্সন ইজিলি হবে, Li প্লাস থেকে Li হবে না। আর H প্লাস যখন থাকবে, H প্লাস কি করবে, ও কিন্তু ইলেকট্রন খেয়ে নিয়ে হাইড্রোজেনে রূপান্তরিত হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিজারণ বিক্রিয়া ঘটার প্রবণতা বেশি হবে। এই জিনিসটা ভালো করে মনে রাখো। এটাকে আরও একটু ভালোভাবে এক্সপ্লেন করছি। সাপোজ সাপোজ মানে কত ইম্পর্টেন্ট জায়গা, আমি একটা রিয়াকশান লিখছি বাবা। সাপোজ Zn প্লাস সাপোজ 2HCl রিয়াকশান হচ্ছে, রিয়াকশান হয়ে তৈরি করছে তোমার ZnCl2 যোগ H2। আর একটা সেম টাইপের রিয়াকশান আমি লিখছি, কপার যোগ 2HCl অ্যারো দিয়ে CuCl2 প্লাস হাইড্রোজেন। সাপোজ দিস ইজ দ্য টু রিয়াকশনস। এই রিয়াকশানগুলোর মধ্যে কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়, হুইচ ওয়ান ইজ পসিবল হুইচ নট পসিবল। এখানে কি করে আমরা এই ব্যাপারটাকে আইডেন্টিফাই করব, বাবা ভালো করে বোঝ, খুব ভালো করে বোঝ। সাপোজ এইখানে জিঙ্কের ক্ষেত্রে জারণ সংখ্যা কত 0, আর এখানে কত, এটা +2। HCl এর ক্ষেত্রে এটা +1 অ্যান্ড H2 এখানে 0। তাহলে এখান থেকে আমরা এটা কনফার্ম যে জিঙ্কের তো এখানে জারণ হয়েছে আর H এর তো এখানে বিজারণ হয়েছে। ইজ দ্যাট দি রাইট কন্ডিশন? কি করে বুঝবো কন্ডিশনটা? আমি বলেছি তোমাদের কতগুলো E0 ভ্যালুর মান মনে রাখার জন্য। কার কার মনে রাখবো বাবা? E0 ভ্যালু অফ H প্লাস H 0, E0 ভ্যালু অফ Cu2 প্লাস Cu, E0 ভ্যালু অফ Zn2 প্লাস Zn, অ্যান্ড আরেকটা বলেছি একটু আগে বললাম E0 অফ Fe2 প্লাস Fe। জাস্ট একটু আমি বললাম আগে, জাস্ট একটু ভিডিওটাকে পিছিয়ে নিয়ে দেখে নেবে। এখন যদি আমি একটু লক্ষ্য করি যে E0 ভ্যালু অফ Zn2 প্লাস Zn আমি একটু আগে বলেছি -0.76 ভোল্ট,
আর ইজিরো ভ্যালু অফ Cu2 প্লাস হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। এখন জিরো ভ্যালু অফ Cu2 প্লাস এর ভ্যালুটা H প্লাস H এর থেকে বেশি, অর্থাৎ এর প্রমাণ বিজারণ বিভবের মান, কপারের প্রমাণ বিজারণ বিভবের মান হাইড্রোজেনের থেকে বেশি। তার মানে যদি এরা দুজনে রিয়াকশন করে Cu2 প্লাস আর H প্লাস, তাহলে কি হবে, Cu2 প্লাসের ক্ষেত্রে বিজারণ হবে, H প্লাসের ক্ষেত্রে জারণ হবে। নর্মাল নিয়ম তাই বলে, কারণ ইজিরো ভ্যালু এর বেশি। আর Zn এর ক্ষেত্রে কি হবে, ইজিরো ভ্যালুটা এর বেশি, তার মানে এর ক্ষেত্রে বিজারণ ঘটার প্রবণতা বেশি হবে। এখন আমি দেখছি এই জিঙ্কের ক্ষেত্রে জারণ হচ্ছে, H প্লাসের ক্ষেত্রে বিজারণ হচ্ছে। এখন H প্লাস কি বিজারিত হতে চায়? বলে হ্যাঁ স্যার, যদি বিজারণ বিভবের মান বেশি হয় তাহলে বিজারিত হতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি Zn2 প্লাস Zn এর ইজিরো ভ্যালু কত, -0.76, আর H প্লাস H এর কত 0। আর কপারের ক্ষেত্রে কি আছে 0.34, এর ক্ষেত্রে কপারের ক্ষেত্রে 0.34। কোন রিয়াকশনটা ঘটার টেন্ডেন্সি বেশি হবে, এটা অর এটা? এখানেও কি হয়েছে, কপার এখানে জারণ হয়েছে, H প্লাসের এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে। তাহলে আমার ইজিরো ভ্যালু কি বলছে, যে ইজিরো ভ্যালু অফ Cu2 প্লাস Cu এর 0.34। এখানে ইজিরো ভ্যালু অফ 0.34 কথার অর্থটা কি? সরি, ভালো করে চিন্তা করো, চিন্তা করে আমাকে উত্তর দাও বাবা, তাড়াতাড়ি, কুইক 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 কুইক, তাড়াতাড়ি। কোন রিয়াকশনটা পসিবল? দিস রিয়াকশন ইজ নট পসিবল, দিস রিয়াকশন ইজ পসিবল। কেন এরকম কথা বললাম বোঝার চেষ্টা করো। এইখানে ইজিরো ভ্যালু কার বেশি, H প্লাসের বেশি, তার মানে H প্লাস এখানে তো বিজারিত হবেই। একটু আগেই বললাম ইজিরো ভ্যালু হাইড্রোজেনের বেশি, ওই জন্য বিজারিত হলো, এর ভ্যালুটা কম, ওই জন্য জারিত হলো। এইখানে কি বলছিল, এর ইজিরো ভ্যালু বেশি, মানে এর বিজারণ হওয়ার প্রবণতা বেশি, কিন্তু কপার আমরা কি দেখছি, কপার এখানে জারিত হয়ে গেছে। ভালো করে বুঝতে পারছো বাবা? তাহলে এখানে কোন রিয়াকশনটা পসিবল হবে, যেটা জিঙ্কের সাথে হচ্ছে, অর্থাৎ ইজিরো ভ্যালু H প্লাসের বেশি বলে H প্লাস অর্থাৎ HCl এখান থেকে হাইড্রোজেনে রূপান্তরিত হলো। অর্থাৎ যে কোনো ধাতুই কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত করবে এমন নয়, তারাই পারবে যার ইজিরো ভ্যালুর মান হাইড্রোজেনের থেকে কম। এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, এই ইজিরো ভ্যালুর এই সিরিজ থেকে কি জানতে পারি, দেখো সাপোজ সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে তৈরি করে NaOH প্লাস হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম জলের সাথে বিক্রিয়া করে তৈরি করে MgOH2 যোগ হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম জলের সাথে বিক্রিয়া করে, ব্যালেন্স আমি করছি না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। যতগুলো মৌল আছে হাইড্রোজেনের উপরে সবাই কিন্তু জল থেকে হাইড্রোজেন গ্যাস ইভলভ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেন এখানে আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সবাইকে আছে হাইড্রোজেনের উপরে, অর্থাৎ এটা নেগেটিভ ভ্যালু সম্পন্ন। হাইড্রোজেনের থেকে প্রমাণ বিজারণ বিভবের মান তাদের কম, সেই জন্য ওরা কিন্তু এখানে জল থেকে হাইড্রোজেন গ্যাসকে নির্গত করাতে পারে। ঠিক আছে, মনে থাকবে। আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে যে উপরের দিকে যতগুলো মৌল আছে বা আয়ন আছে বা যাদের আমি লিখেছি, যে অর্ধকোষগুলোকে আমরা লিখেছি উপরের দিকে হাইড্রোজেনের উপরের দিকে, তাদের কিন্তু রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি হয়, অ্যাজ বিকজ তাদের বিজারণ বিভবের মান কম, জারণ বিভবের মান বেশি। যেহেতু জারণ বিভবের মান বেশি, সুতরাং ওদের কিন্তু জারিত হওয়ার টেন্ডেন্সি বেশি, আর জারিত হওয়ার টেন্ডেন্সি যাদের বেশি তাদের রাসায়নিক সক্রিয়তাও কিন্তু অনেক বেশি। এই কতগুলো বিষয় একটু মনে রাখবে। আর একটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, দেখ বাবা আমি দুটো কোয়েশ্চেন লিখছি, ভালো করে মন দিয়ে দেখ। সাপোজ Fe যোগ CuSO4 উৎপন্ন হচ্ছে ফেরাস সালফেট যোগ কপার। আর একটা রিয়াকশান আমি লিখছি ঠিক এরকমভাবে, ফেরাস সালফেট যোগ কপার ইকুয়ালস টু কপার সালফেট যোগ আয়রন। একটা পছন্দের ব্যাপার আছে, ফেরাস আয়রনের তুমি বিক্রিয়া করাচ্ছ কপার সালফেটের সাথে, ওর যদি সালফেটকে পছন্দ হয় ও ফেরাস সালফেটে যাবে, কপারকে আলাদা করে দেবে। মানে এই কপার আর সালফেটের ভেতরে খুব ভালো বন্ধুত্ব আছে। যদি আয়রন এসে যদি সালফেটের সাথে ভালো বন্ধুত্ব করতে পারে, মনে করো দুজন বন্ধু কপার আর SO4, Cu2 প্লাস আর SO4 2 দুজন ভালো বন্ধু, যদি বন্ধুত্ব খুব ভালো হয়, আয়রনের ক্ষমতা নেই ওদেরকে আলাদা করা,
কিন্তু আয়রনের সাথে যদি সালফেটের মিল মনে মনে যদি মিল খুব বেশি থাকে তাহলে কি হবে, আয়রন এসে সালফেটকে নেবে, কপারকে আউট করে দেবে। হয় না এরকম বাজে বন্ধু? ভালো বন্ধুত্ব আছে এদের ভেতরে, এ এসে মাঝখানে কাবাবে হাড্ডি হলো, বেরিয়ে গেল। এখন কথা হচ্ছে যে এটা পারবে কি পারবে না, এটা হচ্ছে আমার কোশ্চেন। ভালো করে বোঝার চেষ্টা করো। Fe এখানে জারণ সংখ্যা 0 আর ফেরাস সালফেট এখানে 2, কপারের এখানে +2, এখানে কপার 0। এইবার প্রথমে দেখি এই রিয়াকশনটা পসিবল কি না। অর্থাৎ কপার সালফেটের কোনো একটা পাত্রের ভেতরে কপার সালফেট নিয়েছি, বললাম আয়রন দিয়ে, অর্থাৎ আয়রনের একটা রড দিয়ে ওটাকে স্টায়ার করো, ওটাকে নাড়াও। সেটা নাড়ালে রিয়াকশন ঘটবে কি ঘটবে না, ভালো করে বোঝার চেষ্টা করো। এখন ভ্যালু আমি এই তিনটে তোমাদের মনে রাখতে বলেছি। তুমি দেখতে পাচ্ছ এখানে E0 ভ্যালু অফ CO2 প্লাস 0.34 অ্যান্ড Fe2 প্লাসের ক্ষেত্রে বলেছিলাম -0.44 ভোল্ট। তাহলে বাবা কোনটা বেশি বিজারণ বিভব, এটা না এটা? ন্যাচারালি +0.34 বেশি। তাহলে এই দুটো অর্ধকোষ যদি থাকে সেখানে বিজারণ ঘটার প্রবণতা কার বেশি হবে? ন্যাচারালি CO2 প্লাস CO1। তাহলে এই রিয়াকশনে কি হচ্ছে, CO2 প্লাস থেকে কপার উৎপন্ন হয়েছে, খুব ভালো কথা। তার মানে এখানে বিজারণ হয়েছে অর্থাৎ রিডাকশন হয়েছে। ন্যাচারালি আয়রনের ক্ষেত্রে কি হয়েছে, আয়রনের এখানে অক্সিডেশন হয়েছে। তো এদের ভ্যালু দুটো তো তাই ইন্ডিকেট করছে যে এর E0 ভ্যালুটা বেশি, তখন এর ক্ষেত্রে বিজারণ হবে, বিজারণ হয়েছে। এর ক্ষেত্রে বিজারণ বিভবের মান কম, তার মানে জারণ হবে, জারণ হয়েছে। তার মানে দিস রিয়াকশন ইজ পসিবল, দিস রিয়াকশন ইজ পসিবল। যদি প্রশ্ন করে যে কপার সালফেটের জলীয় দ্রবণকে আয়রন দিয়ে স্টায়ার করা যাবে কি, বলবেন না স্যার যাবে না, কারণ গেলেই তো বিক্রিয়া করে ফেলবে, গেলেই তো যদি স্টায়ার করা মাত্রই ওরা কি করবে, বিক্রিয়া করে ফেলবে। তাহলে সেটা ডিটারমাইন হলো কি দিয়ে, এই E0 ভ্যালু দিয়ে। তাহলে E0 ভ্যালুটা জানাটা খুব প্রয়োজন, সেটা আমি তোমাদের একটু আগেও বলেছি। উল্টো প্রশ্ন করলো, কেউ কেউ হয় না উল্টো খোপড়িকে উল্টো প্রশ্ন করলো। অর্থাৎ এখানে তুমি দেখছো Feর এখানে +2, এখানে Fe 0, কপার এখানে 0, কপার এখানে +2। তাহলে কপারের এখানে জারণ হয়েছে। আরে ভাই সাহাব, কপারের তো জারণ হয়ে গেল, আর Fe এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে। আগে দেখি বিজারণটা পসিবল কিনা। তাহলে কপার 2 প্লাস কপারের 0.34, এর 0.44 মাইনাস ভ্যালু, তাহলে এর ক্ষেত্রে বিজারণ বিভবের মান বেশি। তার মানে কপার 2 প্লাসে যাবে না, কপার 2 প্লাস কপারে যাবে। অর্থাৎ এই ভ্যালু ইন্ডিকেট করছে এখানে কপারের ক্ষেত্রে বিজারণ ঘটবে, কিন্তু আমার এই রিয়াকশনে কপারের কি হয়েছে, জারণ হয়েছে। দ্যাট ইজ দিস রিয়াকশন ইজ নট পসিবল। উল্টোভাবে ভাবো, ফেরাস সালফেটে কোনো একটা জলীয় দ্রবণের ভেতরে যদি আমি কপার দিয়ে স্টায়ার করি তাহলে কিন্তু করা যাবে, বিকজ ফেরাস সালফেটের ভেতরে কপার কিন্তু কোনো রকম মাতব্বরি করতে পারবে না। এক ইলেকট্রোকেমিক্যাল সেল দিয়ে আমরা কিন্তু এতগুলো প্রশ্নের সলভ করতে পারবো বাবা, যদি একটু ভালো করে এগুলোকে তোমরা আলোকপাত করো বা পড়াশোনা করো। এগিয়ে নিয়ে যাচ্ছি বাবা তোমাদেরকে নেক্সট। তাহলে এটাকে পুরো মুছে দিলাম, তোমরা এবার হেডিং করো। এবার আমরা একটা গ্যালভানীয় সেল কিভাবে প্রকাশ করি আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। যেটা গ্যালভানিক সেল আছে, একটা গ্যালভানিক সেল, তার নানস্টের ইকুয়েশন আমরা কতদিন দেখিয়েছি যে একটা গ্যালভানিক সেল তৈরি হতে গেলে আমার দুটো জিনিস দরকার, এক হচ্ছে জারণ অর্ধকোষ, এক হচ্ছে বিজারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষে জারণ হবে, বিজারণ অর্ধকোষে বিজারণ হবে। অলরেডি বলে দিয়েছি অ্যানোডের ক্ষেত্রে কি হয়, কি আধানগ্রস্ত গ্যালভানীয় সেলে, অ্যানোডের ক্ষেত্রে নেগেটিভ আধানগ্রস্ত, এবং সেখানে কোন বিক্রিয়া ঘটে, অবশ্যই সেখানে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় এবং অপোজিটটাই বিজারণ বিক্রিয়া সম্পন্ন। এটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি ফর গ্যালভানিক সেল। ইলেকট্রোলাইটিক সেল ইজ টোটালি ডিফারেন্ট, সেখানে আমি আলোচনা করব নেক্সট কোনো দিন, আজকে কিন্তু নয়। আজকে আমরা গ্যালভানীয় সেলটাকে প্রকাশ করবো যে কীভাবে আমরা গ্যালভানীয় সেলকে প্রকাশ করতে পারি। সাপোজ ফর এক্সাম্পল একটা ড্যানিয়েল সেলকে নিয়ে নিই। ড্যানিয়েল সেল আমাদের খুব পরিচিত। দেখো ড্যানিয়েল সেলে কী ছিল, ZnSO4। অর্থাৎ যে তড়িৎদ্বারটা আমি নিয়েছি, যে ইলেকট্রোলাইটিক সলিউশনের ভেতরে নিয়েছি, তাদের দুজনের মাঝখানে একটা উল্লম্ব রেখা দিয়ে তাদেরকে সেপারেশন করা হবে। নেক্সট অবভিয়াসলি আমি এইদিকে নিয়েছিলাম কপার সালফেট অ্যান্ড এদিকে Cu, তাদেরকেও একটা উল্লম্ব রেখা দিয়ে তোমরা সেপারেট করবে এবং মাঝখানে থাকবে একটা সল্ট ব্রিজ। এটাই হলো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের সাংকেতিক প্রকাশ। এই সাংকেতিক প্রকাশে এখানে সল্ট ব্রিজ ব্যবহার করছি ডবল উল্লম্ব রেখা দিয়ে, এবং একটা একটা করে এই দুটোকে ডিফারেন্সিয়েট করেছি। এদিকে কী হবে, অক্সিডেশন হবে, এবং এই অপোজিটে কী হবে, রিডাকশন হবে। অর্থাৎ এইদিকে কী হবে, অক্সিডেশন, এদিকে কী হবে অক্সিডেশন, এদিকে কী হবে বাবা, রিডাকশন। এদিকে কী হবে বাবা, রিডাকশন হবে। একদিকে অক্সিডেশন হবে, একদিকে রিডাকশন হবে। একদিকে অক্সিডেশন হবে, একদিকে
রিডাকশন হবে। এখন কোন একটা রিয়াকশান যদি আমি ওভারঅল কমপ্লিট করি, দেখো ফার্স্ট অফ অল এখানে এটাকে একটু ইয়ে করে লিখি, আয়ন হিসাবে লিখি Zn2 প্লাস সল্ট ব্রিজ Cu2 প্লাস Cu, অর্থাৎ লেফট হ্যান্ড ইলেকট্রোডের ক্ষেত্রে কি হয়, জারণ হয়, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া, পুরোটাই আমি লিখছি জারণ অর্ধ বিক্রিয়া Zn থেকে Zn2 প্লাস যোগ 2e অ্যান্ড বিজারণ অর্ধ বিক্রিয়া হবে Cu2 প্লাস যোগ 2e অ্যারো দিয়ে Cu। টোটালটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি পাবো Zn যোগ Cu2 প্লাস Zn2 প্লাস যোগ কপার। বিশুদ্ধ কঠিন পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভরকে 1 ধরি, সেটা আমরা কিন্তু ওই ইকুয়েশনে বসাবো, যেগুলো আমরা আগে করেছি সেটা রিপিট করব, শুধু এখানে পুরো সেলটাকে আমরা আইডেন্টিফাই করছি। তাহলে এখানে যদি আমাকে পুরো সেলটাকে আইডেন্টিফাই করতে বলে, সাপোজ ফর এক্সাম্পল ই সেল is equals to E naught cell minus জানি বাবা 0.059 divided by 2 সরি 2 কেন, এখানে নাম্বার অফ ইলেকট্রন দুটো আদান প্রদান হয়েছে, log of concentration of ডান দিক Zn2 plus to Cu by Zn into Cu2 plus। এখন আমরা জানি বিশুদ্ধ কঠিন পদার্থের ক্ষেত্রে কত হবে, এই কপারের ভ্যালুটা কত হবে 1, Zn এর ভ্যালুটা কত হবে 1 হবে। এখান থেকে তাহলে ইকুয়েশন আমরা কি লিখতে পারি, E naught cell minus 0.059 by 2 log of, তাহলে উপরে পড়ে থাকবে অনলি Zn2 প্লাস, নিচে পড়ে থাকবে অনলি Cu2 প্লাস। এইভাবে কিন্তু আমরা নানস্টের ইকুয়েশন যে কোনো একটি গ্যালভানিক সেলের ক্ষেত্রে আমরা কিন্তু প্রকাশ করে ফেলতে পারি, যে কোনো সেলের ক্ষেত্রে, যে কোনো সেল, এনি কাইন্ড অফ সেল। সাপোজ ফর এক্সাম্পল আরেকটা করি আমি, খুব ইজিভাবে ভাববে। সাপোজ ফর এক্সাম্পল একটা দিল Cu2 প্লাস সল্ট ব্রিজ Ag প্লাস Ag, স্যার এটা কীভাবে করবো? সবসময় মাথায় রাখবে এই নাম্বার অফ ইলেকট্রন যে দুটো আদান প্রদান হবে সেটা যেন এরকমভাবে ঘ্যাচাং ঘু করে কেটে যায়, অর্থাৎ না কেটে গেলে কিন্তু ইকুয়েশন পুরোপুরি ঠিক হবে না, একদম পুরো গন্ডগোল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে করবো, দেখো এখানে বিজারণ বিভব সেম একদম। তাহলে ফার্স্ট অফ অল অ্যানোড রিয়াকশান কী হবে, কপার থেকে Cu2 প্লাস যোগ 2e, আর ওই ক্ষেত্রে কী হবে Ag প্লাস, ইলেকট্রন খাবে, খেয়ে Ag-তে রূপান্তরিত হবে। কিন্তু সমস্যা এখানে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো করতে হবে, এখানে দুটো করলে সবখানে 2 দিয়ে গুণ করে দিতে হবে। দুটো ই কাটলো, তাহলে পড়ে থাকলো এখানে Cu যোগ 2Ag প্লাস অ্যারো দিয়ে Cu2 প্লাস যোগ 2Ag। এক্ষেত্রে যদি আমি ই সেল বসাই, ই সেল ইজ ইকুয়ালস টু E naught cell minus 0.059 by 2 log of concentration of Cu2 plus into concentration of Ag to the power 2 by concentration of Cu into Ag plus to the power 2। ভালো করে মনে রাখতে হবে, এখানে কপারটা কত হয়ে যাবে 1, এখানে Agটা কত হয়ে যাবে 1, অর্থাৎ ইকুয়েশনে শুধু পড়ে থাকবে অনলি E naught cell minus 0.059 by 2 বাবা log of, এদিকে পড়ে থাকবে concentration of Cu2 plus by Ag plus স্কয়ার। এবার ওই Cu প্লাস আর Ag প্লাসের মান যদি বলে দেওয়া থাকে, সেই মান দুটো বসিয়ে তুমি কিন্তু ইজিলি ম্যাথমেটিক্যালি এই ইকুয়েশনগুলো সলভ করতে পারবো, ই সেল বার করতে পারবে। শুধু আমার প্রয়োজন যেটা ই নট সেল কী করে বার করতে হয় সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আমি আরেকটা সেল দেখাই যেখানে যদি আমার গ্যাসীয় বিক্রিয়ক বা গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ইকুয়েশনটাকে সলভ করবো, সেটাও খুব ইজি। শুধু একটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে, সেই ক্ষেত্রে কী জিনিস মাথায় রাখবো সেটা আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দিই। সাপোজ আমার একটা ইকুয়েশন রয়েছে এরকম, ক্যাডমিয়াম Cd2 প্লাস সল্ট ব্রিজ H প্লাস H2, আর থাকা মানে এখানে একটা প্লাটিনাম থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কীভাবে করবো, দেখো বাবা, তাহলে ক্যাডমিয়াম থেকে Cd2 প্লাস প্লাস 2e, খুব ইজি ব্যাপার। অ্যান্ড এখানে 2H প্লাস প্লাস 2e অ্যারো দিয়ে H2, বলেছি হাইড্রোজেন তো ইলেকট্রন তো কাটতে হবে। তাহলে Cd যোগ 2H প্লাস Cd2 প্লাস যোগ
হাইড্রোজেন, Cd2 প্লাস যোগ হাইড্রোজেন। তাহলে এখানে ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস 0.059/2 log অফ, এইবার দেখ বাবা, কনসেন্ট্রেশন অফ Cd2 প্লাস, এই হাইড্রোজেন তো গ্যাস, তাহলে ওর ক্ষেত্রে লিখবো পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন। তখন ওটা কিন্তু কনসেন্ট্রেশন বা সক্রিয় ভর দিয়ে প্রকাশ করবো না, হাইড্রোজেন পার্শিয়াল প্রেশার দিয়ে প্রকাশ করব। বা নিচে থাকবে কনসেন্ট্রেশন অফ Cd ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাসের স্কোয়ার। H প্লাস থাকাকালীন তখন আবার কনসেন্ট্রেশন দেবো, শুধু গ্যাস থাকলে সেখানে আমরা পার্শিয়াল প্রেশার দেবো। অবশ্যই ক্যাডমিয়ামের ক্ষেত্রে এটা 1 হয়ে যাবে, ইকুয়েশনটা যেভাবে পরিবর্তন হয় করে দেবে, এদের প্রত্যেকের মানই বলে দেওয়া থাকবে। আমি অঙ্ক নেক্সট করাবো, এখন এই ভিডিওতে আমি অঙ্কগুলো এই মুহূর্তে দেখাবো না তোমাদের, শুধু আমি ই নট সেল বার করার নিয়মটা তোমাদের দেখাবো। এটাকে কপি করো, এগিয়ে নিয়ে যাচ্ছি। সরি, কোনো একটা কোষের যে একটা মুক্ত বর্তনীতে যে ক্যাথোড আর অ্যানোড বাবা থাকে, ক্যাথোড আর অ্যানোড দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকে, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে কিন্তু বলে ই সেল, বা তাকে বলে কোষের তড়িৎ চালক বল, কোষের তড়িৎ চালক বল। এখন তড়িৎ চালক বলকে প্রকাশ করতে গেলে আমাকে ক্যাথোড আর অ্যানোডের বিভব প্রভেদের অন্তর করতে হবে, ক্যাথোড আর অ্যানোডের বিভব প্রভেদের অন্তর করতে হবে। তাড়াতাড়ি বলতো বাবা, ক্যাথোডটা কোন দিকে থাকে, ডান দিকে না বাঁ দিকে? ক্যাথোডটা কোন দিকে থাকে বাবা? ক্যাথোডটা সবসময়ের জন্য ডান দিকে থাকে। তাহলে আমি বলতে পারি, উই ক্যান সে দ্যাট ই সেল ইজ ইকুয়ালস টু ই রাইট মাইনাস ই এল, অর্থাৎ রাইট সাইড মাইনাস লেফট সাইড। কারণ ডান দিকে যে থাকবে তার তো বিজরণ হবে, আর ন্যাচারালি তার বিজরণ বিভবের মান কি বেশি, তার বিজরণ বিভবের মান কি বেশি, ওই জন্য ই আর মাইনাস ইএল যেটা বেশি সেটার থেকে এটা বিয়োগ করলাম। সাপোজ ফর এক্সাম্পল আমার এখানে একটা সেল নিয়েছি আমি Zn2 প্লাস সলব্রিজ কপার 2 প্লাস কপার। এখন উই নো দ্যাট E0 ভ্যালু অফ Cu2 প্লাস Cu is equals to plus 0.34 volt and naturally or E0 value of Zn2 plus Zn minus 0.76 volt। তো আমরা ইজিলি বলতে পারি এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা বেশি, ন্যাচারালি এইটা বেশি। এটা যত বেশি হবে তার বিজারণ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে, আর এক্ষেত্রে জারণ হওয়ার সম্ভাবনা বেশি হবে। অর্থাৎ এটা আমার রাইট সাইডে থাকবে, এটা আমার লেফট সাইডে থাকবে, এটা আমার ক্যাথোড, এটা আমার অ্যানোড। তাহলে এর যদি আমি ই সেল বার করতে বলে আর ই নট সেল বার করতে বলে, সাপোজ ফর ই নট সেল অর্থাৎ প্রমাণ তড়িৎ চালক ই নট আর মাইনাস ই নট এল, ই নট আর এর ভ্যালু কত 0.34 মাইনাস ই নট এল এর ভ্যালু কত মাইনাস 0.76, টোটালটা ভোল্ট, দ্যাট ইজ 1.10 ভোল্ট। এইভাবে আমরা কিন্তু ই নট সেল বার করে নিতে পারি, অর্থাৎ ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট আর মাইনাস ই নট এল। যে কোনো ইকুয়েশনে এই মানগুলো বলে দেওয়া থাকবে। এখন এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে, সাপোজ আমরা ইকুয়েশন যেটা জানি ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস RT/NF ln, দেখো বাবা, কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড সাইড বাই কনসেন্ট্রেশন অফ লেফট হ্যান্ড সাইড, এটা আমরা জানি রাইট হ্যান্ড সাইড বাই লেফট হ্যান্ড সাইড। এখন ভালো করে মন দিয়ে শোন যে এই রাইট হ্যান্ড সাইড বাই লেফট হ্যান্ড সাইডকে বলে বিক্রিয়া কোশেন্ট কিউ, কিউ ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ RHS বাই কনসেন্ট্রেশন অফ LHS, একে বলে বিক্রিয়া কোশেন্ট, রিয়াকশন কোশেন্ট কিউ দিয়ে প্রকাশ করা। তাহলে এই ইকুয়েশন আমরা লিখতে পারি ই নট সেল মাইনাস RT/NF ln কিউ, ln কিউ সরি ln কিউ, কিউকে আমরা কি বলছি বিক্রিয়া কোশেন্ট। এখন কিউ ভ্যালু আর সাম্য ধ্রুবক এই দুটো জিনিস কিন্তু সবসময় এক হবে না। যখন বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে যাবে, বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে যাবে তখন ই আর ইজ ইকুয়ালস টু কি হয় ই এল অ্যাট ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থায় চলে যাবে যখন ই আর ইজ ইকুয়াল টু ই এল। না নর্মালি ই আর এর পরিমাণ আস্তে 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 কী হয় বিজারণ হয় তো, আর এই ই এল এর ক্ষেত্রে কী হয় এখানে লেফট হ্যান্ডে কী হয় অ্যানোডে জারণ হয়। এবার যখন ইকুইলিব্রিয়াম চলে আসবে তখন ই আর এর ভ্যালু অর্থাৎ রাইট হ্যান্ডের যে তড়িৎচালক বল সেই মানটা লেফট হ্যান্ডের তড়িৎচালক বলের সাথে সমান হবে। দেন তাহলে আমি বলতে পারি এখানে ই সেল তখন কি হয়ে যাবে, ই সেল তখন হয়ে যাবে 0। ই সেল যখন 0 হবে তখন কিউকে আমরা বলতে পারি সাম্য ধ্রুবকের সাথে সমান, অর্থাৎ তখন বিক্রিয়া কোশেন্ট সাম্য ধ্রুবক কে এর সাথে সমান হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি অ্যাট
ইকুইলিব্রিয়াম ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল, সরি ই সেল তখন তো জিরো হয়ে গেল, ই নট সেল মাইনাস আরটি বাই এনএফ ln কে। এটা তখন আমরা লিখতে পারি, অর আমরা এটাও লিখতে পারি, অর আরটি বাই এনএফ ln কে ইজ ইকুয়াল টু ই নট সেল, দুপাশে মাইনাস হবে, মাইনাসটা আমি উড়িয়ে দিলাম সরি, और ln k इज इक्वल्स टू কি লিখতে পারি n f e not cell বাই RT। এখান থেকে আমরা কেটাকে ইজিলি কিন্তু সাম্যধ্রুবককে বার করে ফেলতে পারবো। এবারও ক্লাস 12 এর এক্সামে এসেছিল যে সাম্যধ্রুবক বার করার একটা অঙ্ক দিয়েছিল, তাহলে এখান থেকে আমি বলতে পারি ln k ইজ ইকুয়াল টু nf e not cell বাই RT। এইভাবে কিন্তু এখান থেকে k সমান কি লিখতে পারি, k ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার nf e not cell বাই RT। আমরা ইজিলি কিন্তু এটার মানটা ভ্যালুটা পুট করে দিতে পারি বা বের করে ফেলতে পারি, এখান থেকে আমরা যে কোনো মান বার করে ফেলতে পারি। দেখো এখানে ই নট সেলের এন এর ভ্যালু দেওয়া থাকবে, ফ্যারাডের ভ্যালু দেওয়া থাকবে। এন এর ভ্যালু যেমন এই ইকুয়েশনের ক্ষেত্রে কত হবে, ড্যানিয়াল সেলের ক্ষেত্রে 2, ফ্যারাডের 96,500, ই নট সেল 1.10, আর এর ভ্যালু বসাবে, টি এর মানটা বলে দেওয়া থাকবে, ক্যালকুলেটরে ফেলবে, কে এর মান কিন্তু তোমরা পেয়ে যাবে। এইভাবে তোমরা সাম্যধ্রুবক কিন্তু বার করে নিতে পারো। সরি বাবা, যখনই আমরা কি দেখলাম যে গ্যালভানীয় কোষে তোমার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। গ্যালভানীয় সেলে কি হচ্ছে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যখনই তুমি তড়িৎ প্রবাহ পাঠাবে, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে দিয়ে ওই বর্তনী যোগ করে যখনই তড়িৎ প্রবাহ পাঠানো হবে, ওই কোষটি কিছু বৈদ্যুতিক কার্য সম্পন্ন করবে, অর্থাৎ কিছু পরিমাণ ওয়ার্ক কিন্তু সে করবে ওই কোষটি, ওই সেলটি। ওই কার্যের মান কত হবে, কার্যের মানটা হবে প্রবাহিত তড়িতের পরিমাণ ইন্টু তড়িৎচালক বল, ইন্টু তড়িৎচালক। প্রবাহিত তড়িতের পরিমাণ কত, n ইন্টু এফ ইন্টু ই নট সেল, তাহলে NF ই নট সেল। তাহলে যে কার্যটা পাচ্ছি আমরা, সেই কার্যটা কত হচ্ছে, NF ই নট সেল কার্য। এখন সরি, থার্মোডাইনামিক্সে আমরা পড়েছি যে W যা হবে সেটা মুক্ত শক্তির হ্রাসের সাথে সমান। তাহলে বলতে পারি W যেহেতু NF E0 ই নট সেল, অতএব মাইনাস ডেল্টা G অর্থাৎ মুক্ত শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু NF ই নট সেল। অল বলতে পারি ডেল্টা G ইজ ইকুয়াল টু মাইনাস NF ই নট সেল। এই ইকুয়েশনটাও কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ, বিকজ এখানে গিবসের মুক্ত শক্তির কথা কিন্তু বাবা বলে রেখেছে, এখানে গিবসের মুক্ত শক্তির কথা কিন্তু বলে রেখেছে। এখন এখানে তুই ই নট সেল বলতে পারি, যেমন এখানে ই সেল আমি দিয়েছি, এখানে ই নট সেল না বলে ই সেলও বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। যদি এখানে ডেল্টা জি বলে NF ই নট সেল বলবে, যদি এখানে প্রমাণ অবস্থায় চাই ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস NF ই নট সেল, এটাও বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ইকুয়েশন দুটো, একটা প্রমাণ অবস্থা, একটা নর্মাল অবস্থা। এখন এই ইকুয়েশন আমাদের কি জানায়, দিস ইকুয়েশন আমাদেরকে অনেক কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণর সাথে কথা বলে। যে আমরা জানি কোনো রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয়, যদি পজিটিভ হয় তাহলে অস্বতঃস্ফূর্ত হয়, যদি জিরো হয় সাম্যাবস্থায় থাকে। ক্লাস 11-এ পড়েছো তোমরা। এখন দেখো এখানে যদি ই নট সেল পজিটিভ হয়, অর্থাৎ এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জির মান নেগেটিভই হবে, অর্থাৎ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। যদি ই নট সেলের মান নেগেটিভ হয় সেক্ষেত্রে কী হবে, টোটাল মানটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে। এবং যদি ই নট সেলের মান জিরো হয় তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ ডেল্টা জির ভ্যালু কত হবে বাবা, জিরো হবে। ডেল্টা জির ভ্যালু কত হবে বাবা, জিরো হবে। মনে রাখো একটু যে ই নট সেলটা কিন্তু একটি মানে ভর নিরপেক্ষ ধর্ম। ই নট সেলটা ভর নিরপেক্ষ, অর্থাৎ ইকুয়েশন যেভাবেই প্রকাশ করা হোক না কেন, ই নটের ভ্যালু অর্থাৎ তড়িৎ বিভবের মানে কোনো পরিবর্তন হবে না। সাপোজ এখানে এটা ভর সাপেক্ষ ধর্ম, এটা ভর সাপেক্ষ ধর্ম NF, তাহলে ই নট সেলটা কী হবে, ভর নিরপেক্ষ ধর্ম হবে, বিকজ ভর সাপেক্ষ ধর্মের অনুপাত একটি ভর নিরপেক্ষ। আমার কথা বুঝতে পারছো কি বলো? সাপোজ এই কথাটার মানেটা আমি একটু এক্সপ্লেন করি তোমাদের। সাপোজ একটা ইকুয়েশন আমি নিয়েছি Zn যোগ Cu2 প্লাস অ্যারো দিয়ে Zn2 প্লাস যোগ Cu, এই ইকুয়েশনটা নিয়েছি। এখন এর ভ্যালুটা যদি হয় x, এর তড়িৎ বিভবের মান মানে তড়িৎচালক বলের মান কত হলো x। এই ইকুয়েশনটাকে আমি করলাম n, সামনে সবার n বসিয়ে দিলাম,
অর্থাৎ ওর মোল সংখ্যায় পুরো পাল্টে দিলাম, তাহলেও কিন্তু এর তড়িৎচালক বলটার মান কত হবে বাবা? এক্সই হবে, যেহেতু এটা একটা ভর নিরপেক্ষ রাশি, অর্থাৎ ই সেলের মানের কিন্তু কোনো পরিবর্তন বাবা হবে না। যাই হোক, এটা ছিল টোটাল আমাদের এই আলোচনাটা। এই আলোচনাটা তোমরা একটু ভালো করে জেনে রাখবে। নেক্সট ক্লাসে আমরা এগিয়ে নিয়ে যাব অন্য একটা টপিক নিয়ে। বাবা এই অবধি তোমাদের কিন্তু অঙ্ক, এই যে যত কিছু আজকে করালাম এর উপরে বেস করে টোটাল অঙ্ক পরীক্ষাতে আসবে। টোটাল অঙ্ক, নন স্টেট ইকুয়েশন থেকে শুরু করে, ই নট সেল থেকে শুরু করে, ডেল্টা জি জিরো থেকে জি নট থেকে শুরু করে, এখানে কে এর ভ্যালু থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্ক আমি একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে, যেখানে টোটাল আমি অঙ্কগুলো তোমাদের জন্য সলভ করবো। ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে 4th লেকচারে।